ফোনে অশ্লীল গালিগালাজ করছিল অপর প্রান্তের কাউকে দুই যুবক। তার প্রতিবাদ করায় এক মহিলাকে মারধর দুষ্কৃতীদের। নৈহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের অরবিন্দপল্লী এলাকায় অর্চনা দাস নামে এক মহিলা তার বান্ধবীদের সাথে মর্নিং ওয়াক করতে যান পাড়ারই একটি মাঠে। সে সময় দুই যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে ফোনে অন্য কাউকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। তখন প্রতিবাদ করেন ওই মহিলা সহ তার বান্ধবীরা। তখন ওই দুই যুবক উল্টে ওই মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। শুধু তাই নয়, চুলের মুঠি ধরে প্রতিবাদী মহিলাকে মারধর করে, চড়থাপ্পড় মারে গালে। এতে থেমে থাকেনি ওই দুষ্কৃতীরা, মারতে মারতে ওই মহিলার বাড়ির সামনে নিয়ে আসে। শুধু তাই নয়, ওই মহিলা অর্চনা দাসকে বাঁচাতে এসে তার স্বামী ক্যান্সার আক্রান্ত অবসরপ্রাপ্ত পুলিশকর্মী খোকন দাসকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক। প্রাক্তন কাউন্সিলর তথা নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে বলেন, মায়ের সমান এক মহিলাকে এইভাবে মারধর করা কখনো প্রশ্রয় দেন না। পুলিশকে বলেছি উপযুক্ত ব্যবস্থা নিতে। আমরা মর্নিং ওয়ার্কে গেছি 3-4 জনা মিলে। তারপরে ফেরার পথে দুজনা আর কি রাস্তায় ছিল দাঁড়িয়ে। তা একজনা খুব অশ্লীল ভাষায় আর কি ফোনের মধ্যে কথা বলছিল। তখন আমাদের 4 জনারই খারাপ লেগেছে। আমরা 4 জনা মিলেই তখন বলেছি, প্রতিবাদ করেছি যে কি বাজে ভাষায় কথা বলছে। তখন আমাদের খিস্তি দিয়ে কথা বলল। ওই যে আর কি ধারে ফোনে কথা বলছিল সেই। ওই যে কী নাম আমি সঠিকও তখন জানতাম না, তারপরে পরে জানা গেছে নামটা বিপ্লব না কি নাম, যাই হোক। তারপরে একটু আসার পরেই তারপরে আর একজনা ওর সঙ্গে যে ছিল পায়নাকে, সে কী করলো, বলছে তোমাদের তো বলছে না, তোমরা চলে যেতে পারো। আমি বলছি আমাদের বলছে না, কিন্তু ভাষাগুলো না খুব খারাপ লাগছে শুনতে। এইটুকুনি বলার পরে আমার চুলের মুঠিটা ওনার গায়ের জোরে ধরে আমাকে এলোপাতারি আর কি গালে মারতে শুরু করলো, পায়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পায়ে হাত দেওয়ার পরে তারপরে আমি কি করলাম, আমি বলছি এত বড় করলে তাইলে তো তোমাদের নামে তো কিছু একটা প্রবলেম, এফআইআর করতে হয় বা ইলোথানারি কেস এইসব দিতে হয়। এইটা হ্যাঁ, এটা বলার পরে কি করলো, আমাকে আবার কি করলো, উনি এলোপাতারি চুলের মুঠি ধরে আবার মারতে শুরু করলো রাস্তায়। তারপরে বলছে চ তোর বাড়িতে যাব। এবার উল্টো পাল্টাভাবে আবার সে খিস্তি দিতে দিতে আমাকে নিয়ে আসছে, বলছে তাড়াতাড়ি চ তোর বাড়িতে যাব। তো এবার আমি যখন আসছি হন হন করে, আমাদের মোড়ের মাথায় একজনা ছিল ছেলে, বাপ্পা বলে নাম। এবার তাকে আমি বলতে যাচ্ছি যে এরকম জানো আমাকে মারলো, আমি কেঁদে ফেলে বলেছি। তখন সেইখানে ধরে আবার আমাকে মারলো। তারপরে আমি তাড়াতাড়ি করে হেঁটে এসে মার খেয়েই চোখ মুছতে মুছতে এসে তারপরে আমার স্বামীকে এখানে দাঁড়িয়েছিল গেটের কাছেই। আমি যেই বললাম যে, বলছে তোমার কি হয়েছে, কাঁদছো কেন? তখন আমি বলছি যে এরকম আমাকে রাস্তার মধ্যে ওরকম উল্টোপাল্টা বলছিল, তাই আমি বলেছি বলে যে তোমরা বাজে কথা বলছো। হ্যাঁ, প্রতিবাদ করেছিলাম বলে, তার জন্য বলছে চলো তো দেখি কে মেরেছে। উনি একটা কড়া কথাতেই বলে, তখন যেই গিয়ে বলছে তোদের এত দূর সাহস যে এরকম গায়ে হাত দিয়েছিস, তখন ওনারা দুজনা মিলেই পায়ে আর ওর সঙ্গে যে বিপ্লব নাকে ছিল, দুজনা মিলেই ওকে এলোপাতারি পিটাতে শুরু করলো। না, মহিলাদের না, আমার স্বামীকে। হ্যাঁ, স্বামীকে মারতে শুরু করলো। তখন ও প্রায় পড়েই যাচ্ছে, একজনা ধরলো, তারপরে আর একজনা যেই ছাড়াতে যাচ্ছে, একটা বালতি ছিল, বালতিটা তুলে ধরেছে যে তোকে আজকে মেরেই ফেলবো। হ্যাঁ, তখন এবার ওইখানকার 2-1 জনা তখন বেরিয়েছে। সকাল তো বেশি লোক ছিল না, 4-5 জনা বেরিয়েছে দৌড়ে এসে। তারপরে আরও 2-4 জনা এসেছে পাশে, তখন ধরে ফেলাতে উনি তখন ওই অবস্থায় টলমল করতে করতে দাঁড়ালো। আমার স্বামী তো ক্যান্সার পেশেন্ট, টাটা মেডিকেলে ওনার চিকিৎসা হচ্ছে। তো হ্যাঁ, তার সত্ত্বেও ওনাকে বলছে আমার সঙ্গে যারা হাঁটতে গেছিলো, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না, উনি একজনা পেশেন্ট, তারপরেও ওনাকে মেরে যাচ্ছে। হ্যাঁ, আমাকে খুব মেরেছে, মানে 10-12 চড় মেরেছে। একটা ভাঙা বালতি নিয়েও মারতে গেছিলো, সেই বালতি দিয়ে যদি মারতো আমাকে, তাহলে কিন্তু আমি ওখানেই মারা পড়ে যেতাম। কারণ হচ্ছে আমার ওয়াইফকে মেরেছে, সেটা আমি একটু বলতে গিয়েছিলাম, সেটাই হচ্ছে আমার অপরাধ। এটা মেরেছে পায়ে, এবং পায়ের ওই বন্ধু কী নামটা আমি জানি না ঠিক, এই দুজন। হ্যাঁ, এলাকারই ছেলে তারা, এবং তারা ট্রেনিং দিয়ে গেছে। রাত্রিবেলা ছেলেপেলে নিয়ে আসছি, বাড়িঘর ভাঙবো, তোদের দেখবো আজকে। আতঙ্কিত তো বটেই, গুন্ডারা যদি মানে বন্দুকের ভয় দেখায়, যে কোনো লোকই আতঙ্কিত হবে। না, আমার এর সাথে আমাদের সাথে কোনো রকম যোগাযোগ নেই। আমি সাব ইন্সপেক্টর ছিলাম, আমি ক্যান্সারের রুগী এখন বর্তমানে। আমি চুচুড়া রিজার্ভে ছিলাম সাব ইন্সপেক্টর। ভয় পাচ্ছি বলতে, আমি তো নিজেই মৃত্যু রোগে আক্রান্ত, তাই ভয় তো এমনি স্বাভাবিক থাকতেই হতে পারে। সেটা আমি বলবো না কিছু। শাসক দল কি দল, আমি সেভাবে কিছু বলবো না। অ্যান্টি সোশ্যাল এটুকু বলতে পারি।
অ্যান্টি সোশ্যালরা কোনো শাসক দলের হয় না। গুলি করে দেওয়ার হুমকি দিয়েছে? হ্যাঁ, গুলি করার হুমকিও দিয়েছে আমাদের ফ্যামিলিকে, এবং বলেছে এলাকায় যদি কোনো কেউ এদের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরও অবস্থা একই করে দেবো। এই আধ ঘন্টা আগে ঘটনাটা শুনেছি। আমার কথা হচ্ছে যে ক্যান্সার হোক না হোক, প্রথম কথা সে একজন মহিলা, আমার মায়ের সমান। আমার মায়ের থেকে হয়তো 2-4 বছরের ছোট হবে উনি, আমার মায়ের সমান। তা আমি একজন মহিলাকে মারবো, এই ধরনের মানসিকতা যাদের আছে তাদের এই সমাজে বাস করা উচিত না। আমি ওনার মুখ থেকেই শুনলাম, আমি ওনার হাজব্যান্ডকেও মেরেছে শুনলাম। একটাই কথা আমার, যে মেরেছে সে যেই হোক, যত বড় যেই হোক, তাকে ইমিডিয়েট গ্রেফতার করবে, তাকে অ্যারেস্ট করবে। আমি জানি না ওনারা অভিযোগ করেছে কিনা থানায়। আচ্ছা, যদি থানায় অভিযোগ করে, পুলিশের সাথেও আমি এখনই কথা বলবো ইমিডিয়েট অ্যারেস্ট করার জন্য। আমি একটু আগেও থানা আইসির সাথে কথা বলেছি, ইমিডিয়েট অ্যারেস্ট। এদেরকে কোনোভাবে এই সমাজে চলতে দেওয়া যেতে পারে না। আমি অ্যাকচুয়াল জানি না, আমি জাস্ট ওনার মুখ থেকে শুনলাম কোনো একটা ছেলে সে মোবাইল নিয়ে গালিগালাজ করছিল কাউকে, দিদি এখন থেকে হেঁটে যাচ্ছিল, সে হয়তো তার ভাষা পছন্দ হয়নি, না হওয়ারই কথা, প্রতিবাদ করেছে বলেই তাকে মারধর করেছে। একে আমি চরম নিন্দা করছি, এবং শুধু নিন্দা করেই থেমে থাকা যায় না, যত রকম শাস্তি দেওয়া উচিত। চুলের মুঠি ধরে? হ্যাঁ, আমি দিদির মুখ থেকে সেটাই শুনলাম যে ওনার চুলের মুঠি ধরে, এবং বাড়ির গেটের সামনেও এসে মারধর করেছে, দাদাকেও মারধর করে। দাদা মনে হয় গেছিল যে কি বিষয়, উনি নিজেও অসুস্থ, তাকেও মারধর করেছে। নৈহাটিতে ঘটে যাওয়া একজন প্রৌঢ়া ভদ্রমহিলার সঙ্গে যে ঘটনা ঘটেছে, যে তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে হেনস্থা হয়েছেন। আমি শুনলাম যে কয়েকটি বাচ্চা ছেলে নাকি ফোনে নোংরা ভাষায় কথা বলছিল, উনি তার প্রতিবাদ করেছেন, এবং তারপরে ওনাকে শারীরিক হেনস্থা করা হয়েছে। দেখুন, এবং পরবর্তীকালে জানা যাচ্ছে যে যারা শারীরিক হেনস্থা করেছে তারা নাকি শাসক দল ঘনিষ্ঠ। এটাতে নতুন কি আছে? শাসক দলের নেতাকর্মীরা পুলিশকে পাত্তা দেন না, প্রশাসনকে মানেন না, এবং দেশে যে একটা আইন ব্যবস্থা আছে সেটাকে থোড়াই কেয়ার আর কি। তার একটাই কারণ, আপনি যখন পুলিশ হিসাবে, আপনি যখন গেরুয়া বর্দিটা পড়ার পরেও বায়াসড, আপনি যখন কোনোভাবেই নিজেকে মানদণ্ডের মাঝখানে রেখে এটা ভাবতে পারছেন না যে আপনি নিরপেক্ষ, এবং আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ, আপনি আইনের ভয় দুষ্কৃতীদের মনের মধ্যে সঞ্চার করতে পারেননি, আপনি পুরোটাই বায়াসড হয়ে করেছেন। আপনি যখন দেখুন, অপরাধীকে যতক্ষণ পর্যন্ত না আপনি অপরাধের কারণে ধরছেন, বা অপরাধের যে যতটা অপরাধের প্যারামিটার সে অনুযায়ী শাস্তির ব্যবস্থা করছেন, ততক্ষণ এটাই হবে। তার কারণ আপনি তো এখনো পর্যন্ত দেখে এসছেন যে শাসক দলের কর্মী না বিরোধী দলের কর্মী। বিরোধী দলের কর্মী যদি রাস্তা দাঁড়িয়ে হেঁচেও দেয় তাহলে তার অপরাধ হয় এবং তার নামে বিভিন্ন মামলা হয়। কিন্তু শাসক দলের কর্মী যত নোংরা কাজই করুক না কেন, বা যে অপরাধই করুক না কেন, পুলিশের সাহস হয় না তাকে ধরার। তার কারণ সে জানে অ্যারেস্ট করে নিয়ে আসবে, আর ওদিকে দাদার ফোন আসবে, ছেড়ে দিতে হবে।